রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬ জন। চাকসু নির্বাচন আজ, সব প্রস্তুতি সম্পূর্ণ, প্রচার শেষে ভোটের অপেক্ষায় রাকসু। রাজনীতির ভুলে ফিরতে পারে ফ্যাসিবাদ, শঙ্কা ফখরুলের, কয়েক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামাতের। সচিবালয় অভিমুখে শিক্ষক কর্মচারীদের পদযাত্রা, সারা দেশে কর্মবিরতি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ঝরে গেল ১৬টি তাজা প্রাণ। রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি শিল্প এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের। তবে ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের আগুন নিয়ন্ত্রণে আসতে বেশ বেগ পেতে হয়। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসান মাহমুদের রিপোর্ট। আরও একবার খালি হলো মায়ের বুক, পিতার আর্তনাদ বাতাসে মিশে গেছে মরণের নীল বিষে। বিয়োগের বেদনায় নির্লিপ্ত নিথর চোখ। প্রিয়জনের খোঁজ না পেয়ে শোকস্তব্ধ স্বজনের উৎকণ্ঠা আর কান্নায় ভারী হয় গোটা মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি শিল্প এলাকা। স্বজনের খোঁজে ছবি হাতে পরিজন ছুটছে জ্ঞান শূন্য দিক বিদিক। কোনো জায়গায় পাইতেছি না। আবার ইসলামী মেডিকেল আছে আপনার 11 নম্বরে, ওইখানে গেলাম, ওইখানেও পাইনি। তো অবশ্যই সেখানে এসে দাঁড়ায় রয়েছি, যদি দেখি পাওয়া যায় কিনা। গিয়েছিল সকাল 8টা বাজে ডিউটিতে, পরে আগুন লাগার পরে থেকে খুঁজে পাইতেছি না, বাসাও হয় নাই, মোবাইল নাম্বার নেই, মোবাইল চলায় না। আগুনে দগ্ধ হয়ে রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঝরে গেছে তরতাজা প্রাণ। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকালে সর্দার গার্মেন্টস ও কসমেটিক্স ফার্মা নামে একটি কেমিক্যালের গোডাউনে আগুনের সূত্রপাত। ব্লাস্ট হয়েছে আর হচ্ছে বাতাসে ওই পাশের বিল্ডিং এর গিয়ে লাগছিল কেমিক্যাল ফ্যাক্টরি থেকে, ওখান থেকে আগুনের দমকা হাওয়া বাড়তে বাড়তে আরো 3-4টা বিল্ডিং যেগুলো আছে ওগুলো লাগছে। 3তলা পোশাক কারখানার নিচতলায় ওয়াশ ইউনিটে লাগা আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এক নম্বর যেটা রাসায়নিক ছিল ওইটাতে লাগছে, ওইখান থেকে ওইখানে কিভাবে জানি হয়ে গেছে, আর ওটা বাস্ট হয়েছে। কারখানা থেকে শ্রমিকরা যে যেভাবে পেরেছেন, কেউ বের হয়েছেন, কেউ বা আটকা পড়েছেন অগ্নিশিখায়। ছাদে তালা লাগানো থাকায় বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে কেউ যেতে পারেনি ছাদেও। টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। তো এই 16টা মৃতদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে, 2তলা 3তলা মিলে। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া, মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এদিকে দগ্ধ ও রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত কয়েকজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। স্বজনদের অনেকেই খুঁজে চলেছেন নিখোঁজদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আহ্বান জানান। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। নিহতদের আত্মার শান্তি কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে মঙ্গলবার রাতে মিরপুরের রূপনগরে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। আগুনের ঘটনা তদন্ত সাপেক্ষে কেউ দায়ী হলে আইনের আওতায় আনার দাবি জানান ডাক্তার শফিকুর।
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি শিল্প এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মানুষ মৃত্যুর এই মিছিল বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। কেমিক্যাল গোডাউন যাতে রাজধানীতে যেখানে সেখানে গড়ে উঠতে না পারে সেজন্য অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে। নিহত প্রত্যেকের পরিবারকে বিএনপির পক্ষ থেকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন রিজভী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিচার দাবি করছি এবং অবশ্যই এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, পুনরাবৃত্তি হচ্ছে, এগুলো জবাবদিহিতার আওতায় নিয়ে এসে যাতে আর কেউ কোনোদিন কোনো নেগলিজেন্সের জন্য, কোনো অবহেলার কারণে যেন আর কোনো মানুষের জীবন না যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন আজ। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে শামসুল হক হায়দুরীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর সংবলিত ব্যালট পেপার ছাপানো হয়েছে, ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট বক্স। নির্বাচন নির্বিঘ্ন করার কথা জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। 31টা পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয়ে ঢোকার, প্রত্যেকটি পয়েন্টেই আমরা প্রক্টর অফিসের তত্ত্বাবধানে প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি জায়গায় আমরা ম্যানপাওয়ার ডেপ্লয় করেছি এবং সেটা হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমার ধারণা যে স্ক্যানার মেশিন স্ক্যানিং শুরু করতে কোনো ক্রমেই 6টা 6:30টার আগে নয়, তার থেকে 7 ঘন্টা যদি হয়, এরপরে রেজাল্ট ফাইনাল করা, ইট ইজ অলমোস্ট লাইক নেক্সট মর্নিং। ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বহিরাগতরা। 27,000-এর বেশি ভোটারের অধিকাংশই শহর থেকে ক্যাম্পাসে ভোট দিতে আসবেন, তাই তাদের জন্য অতিরিক্ত বাস ও শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা করছেন প্রার্থীরা। ছাত্র সংগঠনগুলো এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, ভোটার রয়েছে, তাদের সকলের মাঝেই আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি এবং আমার মনে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা সারা বাংলাদেশের একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে তারা ভোট দিতে আসবে, কারণ দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে, এটা তাদের অধিকার। শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি নির্বাচন সেটা করতে পারছে, কিন্তু আমরা শঙ্কিত যে আমাদের এই যে দীর্ঘদিনের যে অপেক্ষা সেটা আসলে আমাদের বিফলে যাচ্ছে কিনা। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করতে 16 অক্টোবর সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এনটিভি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার শেষ হলো মঙ্গলবার রাত 12টায়। নির্বাচন ঘিরে 15 অক্টোবর রাত 12টা থেকে 17 অক্টোবর রাত 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশে 200 গজের মধ্যে সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। এদিকে মঙ্গলবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারে নামেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। এক পর্যায়ে সেখানে আসেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মোশতাকুর রহমান জাহিদকে দেখে সামনে এগিয়ে আসেন আবির। এসেই তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে। 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। প্রবাসীরা নিয়মিত রেমিটেন্স না পাঠালে দেশ চালানো কঠিন হয়ে যেত মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যাসিস্ট সরকার সব সম্পদ লুটেপুটে দেশকে নিঃস্ব করে গেছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময় পার করা গেছে প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে। এর আগে রোমের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া গতিশীল করতে অনুরোধ জানান তাকে। স্থানীয় সময়ে সকালে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য দেখা করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর মহাপরিচালক ডক্টর কু দং ইউ। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও কৃষিজাত পণ্য বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দেন তিনি। অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম,
এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেওয়ার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নেই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের এটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, আপনাদের সৃজনশীলতা এগুলোর খুব প্রশংসা করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে দেশ যাতে আবারও ফ্যাসিস্টের নির্যাতনের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডক্টর AJM জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। ঠাকুরগাঁও ও হিলিতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঠাকুরগাঁ সদর ও রুহিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আলমগীর বলেন, আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে ভুল করা যাবে না। এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির এক কর্মী সভায় ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের পদ্ধতি ঠিক করবে জনগণ। জনগণ যখন সরাসরি দেখে ভোট দিচ্ছে সেটা কি বেশি ভালো, না প্রার্থী পলিটিক্যাল পার্টির নীতি নির্ধারকরা তাদের প্রার্থীগুলোকে জনগণ জানলো না, তাদেরকে তারা ঠিক করে দিল যে ঠিক আছে আমাদের এই 25 জন, আমাদের 20 জন, আমাদের 30 জন, অর্থাৎ আপনি ক্ষমতাটাকে আরো কুক্ষিগত করলেন। এছাড়া রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে জনপ্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। পিআর সহ 5 দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। একই দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইসলামী দলগুলো। নাহিদ প্রিন্সের রিপোর্ট। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের 1 বা 2 কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দুর্নীতি ও দমন নিপীড়নের বিচারের দাবিতে রাজধানীতে যুগপৎ আন্দোলন করেছে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। গাবতলী থেকে ফার্মগেট, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তায় মানববন্ধনে অংশ নেন জামায়াত নেতারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি তোলেন নেতাকর্মীরা। মৎস্য ভবনের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনের বিশেষ দলের লোক নিয়োগ দিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদের ব্যাপারেও গণভোটের দাবিও জানান তিনি। নিরপেক্ষ, সৎ, যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন, আর যদি না হয় কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না।
সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। একই দাবি জানান অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 19 অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের প্রস্তাব না দিলে নির্বাচন কমিশন অন্য প্রতীক বরাদ্দ করে এনসিপিকে নিবন্ধন দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলার গুরুত্ব উল্লেখ করে প্রস্তুতির জন্য আগামী 20 অক্টোবর সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসি বৈঠক করবে বলেও জানান সচিব। এ পর্যন্ত 11টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের কার্যক্রম চলমান আছে। আক্তার আহমেদ জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সিদ্ধান্ত আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে। সরকার যদি আলোচনায় কেউ একটু বেশি কথা বলবেন, কেউ একটু কম কথা বলবেন। 2 ঘন্টা ইলেকশন কমিশন কোনো জবাব দিতে পারেনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করে পুলিশের ব্যারিকেডে হাইকোর্ট মাজার গেটের সামনে প্রায় 4 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার রাতে সেখান থেকে আবারও জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে যান তারা। অবিলম্বে 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। তামজিদ সুমনের রিপোর্ট। 3 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পর ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেল 4টায় সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করলে পুলিশের বাধার মুখে হাইকোর্টের মাজার গেট এলাকায় আটকে যান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পুলিশি ব্যারিকেডে সেখানেই বসে পড়েন তারা। প্রায় 4 ঘন্টা সড়ক অবরোধ করে নিজেদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য দেন শিক্ষকরা। স্কেল অনুযায়ী হয়তো আমার বাড়ি ভাড়াটা একটু বেশি হওয়া উচিত ছিল, সেখানে আমি 1000 টাকা বাড়ি ভাড়া পাই এবং আমার চিকিৎসা ভাতা 1500 টাকা। তো আসলে আমাদের এটা দিয়ে হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রজ্ঞাপন জারি হবে, আর যদি না হয় অবশ্যই আমাদের যে নেতাকর্মী যারা আছেন এরা যদি আমাদের শাহবাগে কেন যেখানে ডাকেন না কেন আমরা সেখানে অংশগ্রহণ করব। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। 20% বাড়ি ভাড়া ছাড়া আমরা যাব, এই শিক্ষকরা তার প্রতিষ্ঠানে ফিরে যাবে না। আর যতদিন পর্যন্ত এই 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি হবে না ততদিন পর্যন্ত ক্লাস বর্জন চলবে। এর আগে গত 3 দিন ধরে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষক কর্মচারীদের একটি অংশ। শুধু আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ক্লাসে ফিরতে চান তারা। সর্বশেষ আমাদের শিক্ষা উপদেষ্টা 20% আমাদের সাথে সম্মত হয়েছেন এবং 20% প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেও তারা টালবাহানা করে আজকে শিক্ষক সমাজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা আমাদের দাবি না, এটা সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আমাদের। সুতরাং এখন মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই, বিষয়টা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন সরকার ইমপ্লিমেন্ট করা দরকার। সোমবার থেকে শিক্ষার্থীদের পাঠদানে বিরতি দিয়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন, ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার। ক্যাব বলছে, সরকারের শক্ত পদক্ষেপ ছাড়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানো সম্ভব নয়। মেজবা হাসানের রিপোর্ট। ঊর্ধ্বগতির বাজারে যেন ঘি ঢালল সয়াবিন তেলের দাম। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, কোনো ধরনের নোটিশ ছাড়াই নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। তাহলে স্যার এটি একতরফা ছিল স্যার আপনাদের সাথে? নিশ্চিতভাবে, কারণ আমি তো এটা অনুমোদন দেইনি। আমি যে জিনিসের অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন?
বাজারে তেলের যোগান স্বাভাবিক থাকলেও কমিশন কমিয়ে দিয়ে কোম্পানিগুলো তেল দিচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। নতুন করে তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারাও। যেই বেতন পাই বেতন অনুযায়ী বাজার সাজার করাটা খুব একটা টিপিক্যাল হয়ে যায় এবং তৈলের দাম তো অলরেডি বেড়ে গেছে এবং যেই তৈল আমরা খাই এটা আসলে আমাদের জন্য এটা কমফোর্টেবল না। আসলে তেলের সর্বত কোনো ঘাটতি নেই, সর্ব ভালো, দাম বাড়ার কোনো যুক্তি আসে না, কোনো তেলের সর্ব ঘাটতি নেই, কিন্তু হুদায় দামটা বাড়তেছে এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে আইনি পদক্ষেপের বিকল্প নেই। বাণিজ্য মন্ত্রণালয় মূলত তেল এবং চিনির দাম পিরিয়ডিক্যালি আপনার এটি দাম বৃদ্ধি বা কমানো হয়। এটি এইবার যে দাম বাড়ানোর যে সিদ্ধান্তটা এটি আসলে ভোক্তার স্বার্থ বিরোধী হয়েছে বলে আমি মনে করি। দাম সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার প্রবাসীর খবর। বাংলাদেশে যাতায়াতের ভোগান্তি এড়াতে কুমিল্লা বিমানবন্দর সচল করে দ্রুত অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এনটিভি কুয়েত প্রতিনিধি জানান, এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা বিমানবন্দরে বিমান চলাচল দাবি আদায় কমিটি কুয়েত শাখা। সংবাদ সম্মেলনে সাংবাদিক আমির হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা হাজী আবুল কাশেম। সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক আকম আজাদ, কমিটির উদ্যোক্তা কামাল হোসেন সহ আরও অনেকে। বিমানবন্দরটি চালু হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি, ঢাকা বিমানবন্দরের উপর চাপ কমবে বলে জানান আয়োজক কমিটি। নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। মোহাম্মদ স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, ওলামা দলের সভাপতি আহসাবুদ্দিন, নোয়াখালী ঐক্য পরিষদের উপদেষ্টা শাখাওয়াত হোসেন স্বপন। দোয়া পরিচালনা করেন সৌদি আরব ওলামা দলের সহ সভাপতি হাফেজ মনজুর মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুর হোসেন আলফি, আয়ুব আলী, কামাল হোসেন, নুরুদ্দিন সুমন সহ আরও অনেকে। প্রবাসীদের কর্মব্যস্ততার মাঝে বিনোদনমুখী করতে সৌদি আরবের জেদ্দায় 14 অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট সিজন 3। এনটিভি জেদ্দা প্রতিনিধি জানান, টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ। লিগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কমিটির প্রধান উপদেষ্টা হাজী সালাউদ্দিন, কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম, টিপু সুলতান, রাসেল ভুইয়া, আশিকুর রহমান, বীর মিসাইল। এবারের প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন জনপ্রিয় উপস্থাপক ও ক্রীড়া ধারাভাষ্যকার আবিদ হোসেন সামি, সাবেক ক্রিকেটার আশরাফুল ও মোহাম্মদ রফিক। টুর্নামেন্টে বিজয়ী দল পাবে ব্র্যান্ড নিউ গাড়ি পুরস্কার। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। আফগানিস্তান বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। আফগানদের কাছে রেকর্ড ব্যবধানে হারল মেহেদী হাসান মিরাজের দল। তৃতীয় ও শেষ টি-20তে 200 রানে হেরে প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। আফগানিস্তানের দেয়া 293 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 93 রানে গুটিয়ে যায় লাল সবুজের দল। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 16 জন। চাকসু নির্বাচন আজ, সব প্রস্তুতি সম্পূর্ণ, প্রচার শেষে ভোটের অপেক্ষায় রাকসু। রাজনীতির ভুলে ফিরতে পারে ফ্যাসিবাদ, শঙ্কা ফখরুলের। কয়েক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামাতের। সচিবালয় অভিমুখে শিক্ষক কর্মচারীদের পদযাত্রা, সারা দেশে কর্মবিরতি। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।